সাম্রাজ্য হঠাৎ করে ভাঙে না, ভাঙে ধীরে ধীরে। যখন সামরিক বিস্তার রাজনৈতিক কৌশলকে ছাপিয়ে যায়, যখন অর্থনীতির ভিত নড়বড়ে হয়ে পড়ে, আর যাদের দমিয়ে রাখতে চাওয়া হয় তারা যখন সময়ের অপেক্ষায় টিকে থাকে, তখনই দমনকারী শক্তির পতনের সূচনা হয়। 1956 সালে সুয়েজ খালের জাতীয়করণ ছিল তেমনই এক সন্ধিক্ষণ, যা ব্রিটিশ সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। এই সংকট ব্রিটেনের আর্থিক দুর্বলতাকে নগ্ন করে দিয়েছিল। মার্কিন চাপের মুখে পড়ে পাউন্ড স্টার্লিং এর আস্থার সংকট তৈরি হয়েছিল। বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে তার অবস্থান দ্রুত ক্ষয়ে গিয়েছিল, আর শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদী হাত গুটিয়ে আনা অনিবার্য হয়ে উঠেছিল। প্রশ্ন জাগে, সামরিক শক্তিতে বলীয়ান হওয়ার পরও ব্রিটেন কেন সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল? এর উত্তর লুকিয়ে ছিল তাদের কামানের গোলায় নয়, বরং তাদের ব্যাংকের খাতায়। চলুন দেখে নেওয়া যাক 1956 সালে সেই ঋণের বোঝা কিভাবে একটি সাম্রাজ্যের কোমর ভেঙে দিয়েছিল, এবং বর্তমানে আমেরিকার পরিস্থিতির সঙ্গে এর মিল কোথায়। 1956 সালের ব্রিটিশ সাম্রাজ্য হোক বা আজকের যুক্তরাষ্ট্র, দুই ক্ষেত্রেই আঞ্চলিক শক্তিগুলোর তুলনায় সামরিক ক্ষমতা ছিল বিপুল। তবু উভয়কেই আটকে দিয়েছিল গভীরতম কাঠামোগত দুর্বলতা। অর্থনৈতিক দিক থেকে যুদ্ধ পরবর্তী ব্রিটেন ছিল ঋণের ভারে জর্জরিত। 1956 নাগাদ তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল 27 বিলিয়ন পাউন্ডে, যা আজকের হিসেবে প্রায় $1 ট্রিলিয়ন। সঙ্গে ছিল শিল্প প্রতিযোগিতার অবনতি এবং বাইরের আর্থিক সহায়তার উপর নির্ভরতা। আজকের আমেরিকার অবস্থাও অস্বস্তিকর ভাবে সাদৃশ্যপূর্ণ। আমেরিকার জাতীয় ঋণ $39 ট্রিলিয়ন ছাড়িয়েছে, বাজেট ঘাটতি স্থায়ী রূপ নিয়েছে, আর ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থার উপর আস্থা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। এর ফলে ওয়াশিংটনের সাম্রাজ্যিক উচ্চাকাঙ্ক্ষা ক্রমে একটি দুর্বল অর্থনীতির কাছে বন্দী হয়ে পড়ছে। ব্রিটেনের মতোই আমেরিকার সামরিক বিস্তার আজ বিশ্বজুড়ে, পূর্ব ইউরোপ থেকে ইন্দো প্যাসিফিক পর্যন্ত। কিন্তু এই বিস্তার তাকে দুর্বল করে তুলেছে। একসময় যে মধ্যপ্রাচ্য ছিল মার্কিন কৌশলের কেন্দ্রবিন্দু, এখন তা বহু ক্ষেত্রে বোঝা হয়ে উঠছে। এর ফলে আমেরিকার শক্তি থাকলেও সেই শক্তিকে নির্ণায়ক ফলাফলে রূপ দেওয়ার ক্ষমতা ক্রমে ক্ষীণ হয়ে উঠেছে। সুয়েজ সংকট যেমন ব্রিটিশ পতনের সূচক ছিল, তেমনি সেটি আবার আমেরিকার উত্থানের পথ প্রশস্ত করেছিল। আইজেনহাওয়ারের হস্তক্ষেপ নিছক ঔপনিবেশিক আগ্রাসনের বিরোধিতা ছিল না, বরং সেটি ছিল এক হিসেবে কৌশল। তার লক্ষ্য ছিল ইউরোপীয় মিত্রদের স্বতন্ত্র পদক্ষেপ ঠেকানো এবং নিজেকে অঞ্চলের অপরিহার্য শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। ব্রিটেনের প্রভাব বলকে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করে ওয়াশিংটন দ্রুত নিজের প্রভাব বিস্তার করেছিল। ওয়াশিংটন সামরিক ঘাঁটির সম্প্রসারণ করেছিল, জোট সুসংহত করেছিল এবং অর্থনৈতিক স্বার্থ জোরদার করেছিল। এর মধ্য দিয়ে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের প্রধান বহিঃশক্তি হয়ে উঠেছিল আমেরিকা। সামরিক ঘাঁটির জাল, অস্ত্র বিক্রি, তেল বাণিজ্যের নিয়ন্ত্রণ, পেট্রো ডলার ব্যবস্থা গড়ে তোলা এবং সর্বোপরি উপসাগরের ধনী রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলে ওয়াশিংটন নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সাম্রাজ্যের এই কাঠামোগত দুর্বলতার বিপরীতে আজ যারা দাঁড়িয়ে আছে, তারা 1956 সালের মতো কেবল কূটনীতির উপর নির্ভরশীল নয়। 1956 সালে নাসেরের মিশর বড় শক্তির দয়ের উপর ভরসা করেছিল, কিন্তু আজকের দৃশ্যপট ভিন্ন। চলুন নজর দেই বিশ্বের তেলের ধমনী হরমুজ প্রণালীর দিকে। কেন এই জলপথটি আজ ওয়াশিংটনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, এবং কেন ইরান এখানে কেবল কথার লড়াই নয়, বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এক দুর্ভেদ্য ঢাল তৈরি করে রেখেছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 সম্পন্ন হয় হরমুজ প্রণালী দিয়ে। এই পথের সামান্য বিঘ্ন বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিক এবং সুদূরপ্রসারী অভিঘাত ডেকে আনতে পারে। এই পথকে নিয়ন্ত্রণ বা বিপর্যস্ত করার সক্ষমতা ইরানের হাতে এসেছে তার ভৌগোলিক অবস্থান, সামরিক শক্তি, অসম যুদ্ধ কৌশল এবং রাজনৈতিক দৃঢ়তার কারণে। 1956 সালে মিশর মূলত কূটনীতি আর আন্তর্জাতিক রাজনীতির খেলায় ভরসা করেছিল। বিশেষ করে তখনকার দুই বড় শক্তির টানাপোড়েনকে কাজে লাগিয়ে মিশর সাহস দেখিয়েছিল। কিন্তু আজকের ইরান শুধু কথাবার্তা বা কূটনীতির উপর নির্ভর করছে না, তাদের হাতে আছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং চাইলে বিশ্বের তেল গ্যাস সরবরাহ আঘাত করার ক্ষমতা।
ইরান এই সংঘাতের ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তাদের শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের অবসান, যুদ্ধের দায় স্বীকার, ভবিষ্যৎ হামলার বিরুদ্ধে নিশ্চয়তা, অঞ্চলে মার্কিন ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ প্রদান ও নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পারমাণবিক একচেটিয়া অবস্থা নিয়ে একটি প্রশ্ন রয়ে গেছে, বিশেষ করে যখন গাজা ইসরায়েলি যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে এবং বারবার লাল দাগ অতিক্রম করে আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধকে অগ্রাহ্য করে তারা সামরিক শক্তি প্রয়োগ করেছে। তখন ইসরায়েলকে ঠেকানোর বিষয়টি বড় হয়ে দেখা দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওয়াশিংটন এখন কোথায় যাবে? ঠিক 1956 সালে ব্রিটেনের মতো যুক্তরাষ্ট্র আজ এক অদ্ভুত দোটানায়। একদিকে সংঘাত বাড়ানো মানে বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া, আর অন্যদিকে লক্ষ্য পূরণ না করে ফিরে আসা মানে নিজের অপরাজয় শক্তির মিথকে ভেঙে ফেলা। এই যে ইম্পেরিয়াল ওভারস্ট্রেচ বা সাম্রাজ্যিক অতি বিস্তার, এটাই কি তবে আধুনিক আমেরিকার জন্য পতনের ফাঁদ? এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এক জটিল দোটানা পরিস্থিতিতে পড়েছে। এটিকে অনেকটা 1956 সালের ব্রিটেনের পরিস্থিতির সঙ্গে তুলনা করা যেতে পারে, যদিও আজকের প্রেক্ষাপট আরো জটিল। যুক্তরাষ্ট্রের জন্য সংঘাত বাড়ানো মানে বিপুল ঝুঁকি। হরমুজ দীর্ঘদিন বন্ধ থাকলে বা জ্বালানি সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক অর্থনীতি অস্থির হয়ে উঠবে, জ্বালানির দাম বাড়বে আর চাপ বাড়বে মার্কিন মিত্রদের উপর। আবার লক্ষ্য পূরণ না করে যদি উত্তেজনা প্রশমনের পথে হাঁটা হয়, তবে তা মার্কিন ক্ষমতার সীমাবদ্ধতাকেই প্রকাশ্যে এনে দিবে। আঞ্চলিক শক্তিগুলোর কাছে বার্তা যাবে, সহ্য শক্তি দিয়েই সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকেও পরাস্ত করা যায়। এই উভয় সংকটই সাম্রাজ্যিক অতিরিক্ত বিস্তারের মূল সমস্যা। এদিকে ইরান দাঁড়িয়ে আছে কাঠামোগত স্থিতিস্থাপকতার উপর। তার ভৌগোলিক বিস্তৃতি, বিকেন্দ্রীভূত সামরিক কৌশল এবং আঞ্চলিক মৈত্রী তাকে দীর্ঘমেয়াদী চাপ সহ্য করতে ও পাল্টা জবাব দিতে সক্ষম করে। তার চেয়ে বড় কথা, তার লক্ষ্য সীমিত ও অর্জনযোগ্য। এই অসমতায় শেষ পর্যন্ত নির্ণায়ক। একদিকে আমেরিকার জায়ানবাদী অক্ষ চায় ইরানের রাষ্ট্র কাঠামো ও আঞ্চলিক ব্যবস্থাকে বদলে দিতে, অন্যদিকে ইরানের লক্ষ্য টিকে থাকা এবং প্রতিরোধ গড়ে তোলা। ইতিহাস বলে, এমন অসম লড়াইয়ে সাধারণত সীমিত লক্ষ্য নিয়ে যে পক্ষ লড়ে তার জয় সম্ভাবনাই বেশি। আমেরিকার আধিপত্য দুর্বল হলে আঞ্চলিক শক্তিগুলোর স্বায়ত্ত শাসনের ক্ষেত্র বাড়বে, পাশাপাশি চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোর উপস্থিতিও বাড়বে, যদিও তারা হয়তো একক আধিপত্য প্রতিষ্ঠা করবে না। আঞ্চলিক স্তরে ইরানের টিকে থাকা ও শক্তিশালী হওয়া ক্ষমতার ভারসাম্যকে বদলে দিবে। ইসরায়েলের অপ্রতিদ্বন্দ্বী সামরিক আধিপত্যের ধারণা চ্যালেঞ্জের মুখে পড়বে। এতে মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা নতুন করে খতিয়ে দেখা হবে এবং নতুন জোট গড়ে উঠতে পারে। এই পটভূমিতে ফিলিস্তিন প্রশ্ন আবারও কেন্দ্রীয় বিষয় হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের প্রভাব কমে গেলে ইসরায়েলের শক্তিও কমতে শুরু করবে, কারণ ইসরায়েলের বড় শক্তি হলো আমেরিকার পূর্ণ সমর্থন। সেই সমর্থন যখন দুর্বল বা ব্যয়বহুল হয়ে উঠছে, তখন ইসরায়েলের ভিত্তিও ধীরে ধীরে নড়বড়ে হচ্ছে। এটা হঠাৎ ভেঙে পড়া নয়, বরং আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়া। এতে তার সামরিক ক্ষমতা কমবে, আন্তর্জাতিকভাবে সে আরো একঘরে হয়ে উঠবে, আর ভেতরের সমস্যা বাড়তেই থাকবে। ইতিহাসে দেখা গেছে, যেসব রাষ্ট্র বাইরের শক্তির ভরসায় টিকে থাকে, সেই সমর্থন সরে গেলে তারা বেশি দিন টেকে না। তাই এখানে প্রশ্নটা হবে কিনা নয়, বরং কখন হবে। যেমন সুয়েজ সংকট ব্রিটিশ সাম্রাজ্যের পতনের ইঙ্গিত দিয়েছিল, তেমনি হরমুজ প্রণালীকে ঘিরে বর্তমান পরিস্থিতি হয়তো দেখাচ্ছে এবার পুরো সাম্রাজ্যিক আধিপত্যই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। শেষ পর্যন্ত ইতিহাসের শিক্ষা একটাই, সাম্রাজ্য ভাঙে এক দিনে নয়, এক যুদ্ধে নয়, ভাঙে তখনই যখন তারা আর শক্তিকে রাজনৈতিক নিয়ন্ত্রণে রূপান্তর করতে পারে না। সেই অর্থে এই সংঘাতের পরিণতি হয়তো ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে।